Good evening, everyone. আমার ভয়েস ক্লিয়ার আসছে? Am I audible? আমার ভয়েসটা কি ক্লিয়ার আসছে? আপনারা একটু কথা বলুন তো, আপনাদের ভয়েসটা আসছে না আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি তো ক্লিয়ার শুনতে আছে। পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সবাই জয়েন করুক আস্তে আস্তে, আমরা শুরু করি। সময় অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আজকে এখানে একসাথে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, আরেকটি কথা বলি ক্লাস শুরুর আগে। কাইন্ডলি আমাকে প্রতিদিন একটু মনে করিয়ে দেবেন রেকর্ডিংটা অন করার জন্য। ঠিক আছে, আমাকে কাইন্ডলি একটু প্রতিদিন মনে করিয়ে দেবেন রেকর্ডিংটা অন করার জন্য। কারণ আর আমি যখন কথা বলবো কাইন্ডলি সবাই চেষ্টা করবেন মিউট করে রাখার জন্য। কারণ আমি যখন কথা বলবো যেটা রেকর্ডিং হবে, আফটার ক্লাস যখন আপনারাই সেই রেকর্ডিংটা শুনবেন, দেখবেন কারো ভয়েস যদি অন থাকে সেই যে আওয়াজটা আপনাদেরই শুনতে অসুবিধা হবে। তাই জন্য কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলবেন। ঠিক আছে, ইন্ট্রোডাকশানের সৌজন্যে বলে রাখি, আমার কোম্পানির নাম হচ্ছে ডিভাইন ইউ ম্যাজিক। কোম্পানির নাম ডিভাইন ইউ ম্যাজিক। আমার নাম গৌরব জে সাহা। আমি বিগত 4 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত আছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। ঠিক আছে, এবং আমি আপনাদের যে ইনফরমেশানগুলো আজকে এবং আগামী 7 দিন যেগুলো শেয়ার করব, ঠিক আছে, সেগুলো এটুকু জোর গলায় বলতে পারি, দিস ইনফরমেশান আর টোটালি অথেন্টিক অ্যান্ড রিলায়েবল। কারণ আমি আপনাদের কাছে যে ইনফরমেশানগুলো প্রোভাইড করব অ্যাজ পার বাস্তু রিলেটেড এবং বিভিন্ন রকম অ্যাসপেক্ট অফ অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, নিউমোলজি সবই মোটামুটি ক্লাসের মধ্যেই আলোচনা করব। সেটা প্রত্যেকটাই আমি ইমপ্লিমেন্ট করা জিনিসই আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটাতে আমি রেজাল্ট পেয়েছি, আমার ক্লায়েন্ট রেজাল্ট পেয়েছে, আমি পেয়েছি। এবং ঠিক আছে, এবং আপনারা আমার একটা ফেসবুক প্রোফাইলও আছে, কাইন্ডলি সেটাও দেখতে পারেন, অ্যাস্ট্রো জে গৌরব। ঠিক আছে, আমাদের এই কোর্সটা করার পরে এটুকু জোর গলায় বলতে পারি, ভবিষ্যতে আপনাদের আর কোনো বাস্তু রিলেটেড কোর্স করতে হবে না। এর আগেও নিশ্চয়ই অনেকে ফেসবুকে বিভিন্ন রকম বাস্তু অ্যাড দেখে বাস্তুর ক্লাস করেছেন, করেছেন কি কেউ? একটু যদি বলেন। না স্যার, দেখেছি বাট করে হয়ে ওঠা আচ্ছা, হয়নি আর কি। দেখবেন এই কোর্সগুলো কি করে, আপনাকে প্রথমে ডাকবে ফ্রি ক্লাস বলে, একটা ক্লাস দিয়ে আপনাকে তারপরে এরা পেইড সেশানে নিয়ে যাবে। ঠিক আছে, বাট আমার এই বাস্তু কোর্সটা টোটালি 8 দিনের জার্নি এবং টোটালটাই ফ্রি অফ কস্ট। এখানে আমরা বাস্তুর এ থেকে জেড পুরোটাই শিখব। এরপরে আর কিছু নেই, এমন কিছু শিখবো না। এর সাথে আমরা রেমিডিয়াল পার্টটাকেও ইমপ্লিমেন্ট করব। আমি ডাক্তারের কাছে গেলাম, হ্যাঁ আমি নিচ্ছি, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো এই বাবা এই রুগীকে তো একদম শেষ করে নিয়ে আসছেন, এই রুগীকে কি করব, এই রুগীকে ঠিক করা যাবে না, এই রুগীকে ঠিক করতে গেলে অনেক ওষুধ, অনেক খরচা, অনেক কিছু। আরে বাবা, খরচা অনেক, ওষুধ অনেক, কি ওষুধ সেটা বলুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু ওষুধই জানে না, তাহলে কি আর সেই ডাক্তারের কাছে গিয়ে আমার লাভ হবে? আমি তো জানি একটা মানুষ অ্যাস্ট্রোলজার কাছে কখন যায় আপনারা জানেন? যখন সে সব দিক থেকে মর্মাহত। কারণ যে নিজের উপর কনফিডেন্স হারিয়েছে, ভগবানের বিশ্বাস হারিয়েছে, ডাক্তারের ওষুধ কাজ করা বন্ধ করে দিয়েছে, তখনই সে অ্যাস্ট্রোলজারের কাছে যায়। ইজ দিস রাইট অর রং? আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। এবং এই সময়টাই আমাদের মতন কিছু অ্যাস্ট্রোলজার আছে যারা সেই মানুষগুলোকে রক্ত চোষার মতন চষে, যেটা আমার কাছে মনে হয়েছে আনঅথেন্টিক এবং ইললিগাল। কারণ একটা মানুষ বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়েছে, তো আমার উচিত তাকে তখন সেই বিপদ থেকে আস্তে করে তোলা। হ্যাঁ, তাহলে তাই বুঝে কি আমি তার থেকে ফিস নেব না? অবশ্যই নেব। কিন্তু ওই 20,000, 25,000, 50,000 টাকার পাথর গছিয়ে দেওয়া, দিস ইজ নট জাস্টিফাইড। এটা নিজের কর্মা নিজের খারাপ করা। আমি তাকে কি বলতে পারি? তার স্থান খারাপ, তাকে একটা চুনি পরিয়ে দেবো, ব্যাস। একটা 2,500 টাকার চুনি, তাকে চোখ বন্ধ করে 50,000 টাকায় বেচে দিলাম,
একদম পায়ের উপর পা তুলে 1 মাস ঘুমাবো। আর সেই লোকটা কি ভাববে বলুন তো, যে জীবনে তো এত লস খেয়েছি, এত টাকা নষ্ট করেছি, এত জায়গায় এত টাকা খরচা করেছি, ইনি বলছেন যখন সব ঠিক হয়ে যাবে, যে করেই হোক আমাকে ধার দেনা করে হলো, এত টাকা তো ধার হয়েছে, নয় আরব 40,000 50,000 টাকা ধার হবে, ধার হয় চুরিটা কিনে। হয়তো সেই চুরিটা কিনে তার কাজ হলো, কাজ হয়ে গিয়ে সে একটু হালকা সেই প্রবলেম থেকে সলভ আউট হয়ে আস্তে আস্তে উঠলো। কিন্তু আমি কি আমার জায়গায় দাঁড়িয়ে ঠিক করেছি না ভুল করেছি বলুন? পুরোটাই ভুল স্যার। পুরোটাই ভুল। কি ভুল? সে অবশ্যই ভুল, ভুল। সে ভুল আজকে বুঝবেন না, সে ভুল কখন বুঝবেন? যখন আপনার কার্মার হিসাব উপরে গিয়ে হবে, তখন আপনি বুঝবেন যে আপনি কত বড় ভুল করেছেন। আপনি বলবেন যে আমি কিসের ভুল করেছি, সে আমার কাছে এসছে, সে আমার কাছে এসছে, আমি তাকে জিনিস দিয়েছি, তার এগেনস্টে তাকে পয়সা নিয়েছি, তাই তো? এখানে ভুলটা কি? ভুলটা কিছুই না, কিন্তু ভুলটা কি? ভুলটা সেই অসময় মানুষটাকে সেই প্রেশারটা দেওয়া। তাকে আপনি একটা সানের রেমেডি দিয়ে দিয়ে তাকে আস্তে করে সেই বিপদ থেকে তুলে আস্তে করে পরে সাজেস্ট করতেন যে হ্যাঁ আপনি তো ওটা রেমেডিটা করে ভালো হয়েছেন, এখন আপনি একটা আস্তে করে যদি পারেন আপনার সামর্থ্য মতন একটা রত্ন নিতে পারেন, দ্যাটস অল। এইটাই, দিস ইজ দ্য ট্রু অ্যান্ড দিস ইজ দ্য নলেজ। এই জিনিসটা নিজেদের মধ্যে রাখবেন। আশা করি আপনারা সবাই এই প্রফেশনের সাথে যুক্ত আছেন, ঠিক আছে? তো সেকেন্ড টাইম আপনাদের জীবনে যেটা বললাম, আর বাস্তু ক্লাস করতে হবে না। চাইলে আপনারা রেকর্ডিংগুলো, আমার প্রচুর আগের বাস্তু ক্লাস হয়েছে, আমার ইউটিউব চ্যানেলের নাম এটাই আনন্দ, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। প্রচুর বাস্তু ভিডিও আছে, প্রচুর, না হোক প্রায় 15-16টা ক্লাসের ভিডিও আছে, মানে 15-16টা ক্লাস মিন্স 15-16টা বার ক্লাস, তার মানে 15x7ই যদি ধরি, প্রায় 105 থেকে 10টা ভিডিও আছে। সেটা আমি চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারতাম, কিন্তু দেখুন রেকর্ডিং দিয়ে সব কিছু হয় না। একটা 1:1 আলোচনা করলে তার থেকে 10টা কোশ্চেন ক্রিয়েট হয়, সেই কোশ্চেনগুলো আপনাদের লাইফে জানাটা এবং তার ইমপ্লিমেন্ট করাটা বেশি দরকার। আচ্ছা, কেউ একটা কিছু বলছিলেন, যদি বলেন এই পর্যন্ত। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। হ্যাঁ, আমি আপনাদের এইটুকুই অ্যাসুরেন্স করব যে আজকের পরে এই যে বাস্তুর ক্লাস করছেন, এরপরে বাস্তু রিলেটেড বা ফান্ডামেন্টাল এবং প্রফেশনাল লেভেলে বাস্তু রিলেটেড আর কোনো কোর্স আপনাদেরকে করতে হবে না, ঠিক আছে? এবং আপনারা চাইলে ভিডিও অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, নাথিং ইস্যু। তবে আমি যখন কোশ্চেন করব, কোশ্চেনে একটু আমাকে রিপ্লাই দেবেন এবং অ্যান্সারগুলো দেবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। আর সব থেকে বড় কথা, কেউ কোনো প্রেশার নেবেন না। আর এটা কোনো রকেট সায়েন্সও নয়, গল্পের মতন করে আমি বলবো, আপনারা ঠিক গল্পের মতন করেই শিখবেন। আর লাইফ চলাকালীন আপনারা যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে যতটা পারবো কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করছি। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? প্রথম কোশ্চেনটা কি আসছে? কি লেখা আছে প্রথমে? পরিবেশ, এনভায়রনমেন্ট। বাস্তু মানে কি? বাস্তু মানে কি? ঠিক আছে, বাস্তু মিন্স হোয়াট? বাস্তু মানে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তাহলে বাস্তু কথার মানে কি? আচ্ছা, আমি কিন্তু এখন স্ক্রিন অন করে নিয়েছি, আমি কিন্তু আপনাদের আর হ্যান্ড রেস করছেন যেটা, সেটা আমি দেখতে পারবো না। যদি কিছু বলার হয় আমাকে থামিয়েই বলবেন, হ্যাঁ? নাহলে আমি বলতে পারবো, দেখতে পারবো না। আচ্ছা, ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে এখানে বাস্তু সম্বন্ধে কিছু জিনিস লেখা আছে,
যেহেতু এখানে আমরা প্রত্যেকেই বাঙালি আছি, তাই আমি ইংলিশ ডেফিনেশনটা শেষে আপনাদের সুবিধার্থে বাংলা ডেফিনেশনটা লিখে দিয়েছি। তাহলে আমরা কি বলছি? ডেফিনেশন অফ বাস্তু। বাস্তুশাস্ত্র, যা সাধারণত বাস্তু নামে পরিচিত, এটি হলো প্রাচীন ভারতের একটি বিজ্ঞান বা স্থাপত্য এবং নকশার উপর কেন্দ্রীভূত থাকে। এই বিদ্যাটি মূল হচ্ছে আমাদের আজ থেকে 5,000 বছরেরও পুরনো বিদ্যা। এটা কি আপনাদের জানা ছিল আগে? এটি কি জানা ছিল? হুম। এই বিদ্যাটি হচ্ছে আজ থেকে 5,000 বছর আগের তৈরি একটি শাস্ত্র, যেটা আমাদের প্রত্নতান্ত্রিক যুগেও এর দেখা পাওয়া যায়। ঠিক আছে, এর মেন জিনিসগুলো কি লক্ষ্য করা যায়? যেটা হচ্ছে বৈদিক ঐতিহ্যের উপর ভিত্তি করে বাস্তু 5টি উপাদান হচ্ছে পৃথিবী, জল, আগুন, বাতাস এবং স্থান এর মধ্যে সামঞ্জস্য স্থাপন করতে থাকে, যা বাসিন্দাদের মানে যে বাস্তুতে যে বাসিন্দারা থাকে, মানে আগেকার দিনে তো একটা বাড়ি মানে তো আর আমি, আমার ওয়াইফ, আমার সন্তানরা নয়, তখন ছিল হচ্ছে পরিবার কেন্দ্রিক, যাকে বাংলায় বলে যৌথ পরিবার। তার মানে সেটাকে তাহলে যেই বাড়িতে আজকে 15 জন, 20 জন, 20 জন থাকে, তখন সেটাকে তাদেরকে সেই বাড়িতে থাকা মানুষগুলোকে ন্যাচারালি বাসিন্দাই বলবে। তা সেই বাসিন্দাদের মঙ্গল, সমৃদ্ধি এবং সুখ বৃদ্ধি করা যে স্ট্রাকচার বা বিন্যাস বা নকশা, তাকেই বলা হয় বাস্তু। এবং এই অভিমুখ, এক সেকেন্ড, এবার তো জয়েন করছে। হ্যাঁ, এই অভিমুখ নির্মাণের উপর নির্দেশিকা প্রদান করে, যাতে ইতিবাচক শক্তির প্রবাহ এবং প্রাকৃতির সাথে সামঞ্জস্য নিশ্চিন্ত করা যায়। আচ্ছা, হিস্ট্রি অফ বাস্তু। বাস্তুর হিস্ট্রি কি বলছে? আচ্ছা, এই বাস্তুর ইন্ট্রোডাকশন বলতে গিয়ে আমি আর একটা ছোট্ট জিনিস বলি। ঠিক আছে, যে প্রথমত বলা হলো বাস্তু কি। বাস্তু মানে কি বলেছিলাম? বাস্তু মানে কি বলেছিলাম? এনভায়রনমেন্ট। এখানে আপনাদের মনে একটা কোশ্চেন কি আসলো না, যে বাস্তুর সাথে এনভায়রনমেন্টের কি সম্পর্ক? পরিবেশ আর বাস্তু দুটো কি এক? কিভাবে এক, সেটা আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই। শোলে বইয়ে দেখেছেন ভীরু আর জয় যেরকম আছে, সেরকম আমার গল্পেরও দুটো নায়ক আছে, একটা হচ্ছে অজয়, একটা বিজয়। ঠিক আছে, এরা প্রত্যন্ত গ্রামের দুটি ছেলে, এদের বয়স হচ্ছে 4 থেকে 5 বছর। বিজয় ছেলেটা একটু কথা কম বলতে পারে, একটু বেসিক্যালি দেরিতে কথা শিখেছে, মানে সব বোঝে, সব ইশারায় বলতে পারে, বাট কথা বলতে পারে না। অজয় তুলনামূলক একটু শার্প এবং লম্বা চওড়া এবং খুব সুন্দর ও নিজেকে প্রতিস্থাপন করতে পারে। এবার এরা দুই বন্ধু মিলে মাঠে বাবা মা চাষ করে, বাড়িতে বলে 2-3 টাকা জোগাড় করে গ্রামে মেলা বসেছে, দূর গ্রামে। কারণ গ্রামে তো আর এরকম আমাদের মতন শহরের মতন এখান থেকে ওখানে যাওয়ার জন্য বাস, গাড়ি, অটো রিক্সা, টোটো, ভ্যান এসব থাকে না। তো বেশিরভাগটাই মানুষকে পায়ে হেঁটে পথ চালিত করতে হতো। তা এই দুই বন্ধু মিলে কি করেছে, সকালবেলা বাবা মার থেকে একটু টাকা নিয়ে উদ্দেশ্যে রওনা দিয়েছে পাশের গ্রামে, যে পাশের গ্রামে মেলা হচ্ছে, সেই মেলায় যাব, মেলায় দোলনা চড়বো, মেলায় জিলাপি খাবো, খেয়ে আমরা আবার বাড়ি আসবো। তো রীতিমতো মেলায় গেছে। মেলায় যাওয়ার পর দেখা গেল যে দুজনে এত আনন্দ পেয়েছে, এত দোলনা চড়ছে, এত আনন্দ পেয়েছে, যে দুই বন্ধু কখন দুই বন্ধুর হাত ছেড়ে দিয়েছে দুই বন্ধু জানে না। কি করেছে দুই বন্ধু? একটু রিয়াক্ট করবেন, হ্যাঁ, আমি যখনই কোশ্চেন করবো রিয়াক্ট করবেন রানিং। তাহলে এবার হাত ছেড়ে দিচ্ছে, হাত ছেড়ে দিলে কি হবে? মেলায় ঘুরছে, এর মতন ঘুরছে, ওর মতন ঘুরছে, এমন সময় অজয় বিজয়কে আর খুঁজে পাচ্ছে না। ন্যাচারালি বিজয় কি বলেছিলাম, আমার এই গল্পে বিজয় কি? বিজয় কি? বিজয় চাইছে, হ্যাঁ,
বিজয় হচ্ছে, না বিজয় হচ্ছে কথা এখনো পর্যন্ত ঠিক করে বলতে শেখেনি। ও বেসিক্যালি একটু লেট কথা বলা শিখেছে, ও এখনো ঠিক ততটা কথা বলতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? তো ন্যাচারালি এবার অজয় বিজয়কে ডাকছে, খুঁজছে, চিল্লাচ্ছে। গ্রামের মেলা তো প্রচণ্ড বড় মেলা, আর প্রচণ্ড মানুষ, খুঁজে পাচ্ছে না। এই করতে করতে অনেকক্ষণ খোঁজার পরে অজয় বিজয়কে খুঁজে পায়নি। ইন বিটুইন দেখা যাচ্ছে এই সেই গ্রামেই বিদেশ থেকে কজন মানুষ এসেছিল সেই মেলায় ঘুরতে বা মেলা দেখতে, বা ভিলেজ ভিলেজ মেলা কীরকম হয় সেটাকে পরিদর্শন করতে। এবং তারা দেখছে কিছু কিছু দূরে একটা বাচ্চা বসে ক্রমাগত কাঁদছে। এই বাচ্চাটি হচ্ছে আমাদের গল্পের বিজয়। সেই বিজয়কে দেখে বলছে, হোয়াট আর ইউ ডুইং, হোয়াটস ইউর নেম। বিজয় কি আর এসব ইংলিশ বোঝে? আর বিজয় তো কথাও বলতে পারে না ঠিকঠাক। তো সে তখন কিছু বলতে পারছে না, কাউকে চিনতে পারছে না, কাউ শুধু কেঁদে যাচ্ছে। তো তারা অনেকক্ষণ ধরে বলেছে যে এই বাচ্চাটি কার, বিভিন্ন রকম ভাষায় এরা বোঝানোর চেষ্টা করছে। ন্যাচারালি কেউ চেনে না, কেউ বলতে পারেনি। তো তারা ছিল, সেই দম্পতি ছিল নিঃসন্তান। তারা ভাবলো যে ভগবান হয়তো আমাদের গড গিফটেড দিয়েছে, আমরা এই বাচ্চাটিকে তাহলে আমাদের দেশে নিয়ে যাব। তারা আমাদের ইন্ডিয়ান এম্বাসির কাছে এসে রীতিমতো জানিয়েছে। এবং আমাদের এখান থেকে কেউ, গ্রামের মানুষ যা হয়, বাচ্চা খুঁজে না পেলে থানা পুলিশ এসব তো তারা জানে না, তারা ভয় পায়। তারা কি করলো, এটা কে না করে ঘরের মধ্যে বসেই বাবা মা কাঁদতে আরম্ভ করলো। এদিকে অজয় নিজে ভাবলো আমার জন্য আজকে আমার বন্ধু হারিয়ে গেল। অজয় পড়াশোনা শেষ করে অজয় কী করলো, মাঠে বাবা মার সাথে সেই চাষবাসেই লেগে পড়লো। এদিকে তারা সমস্ত ফর্মালিটিস করে বিজয়কে নিয়ে বিদেশে চলে গেল। ঠিক গল্পের 20 বছর পর, কত বছর পর? ঠিক গল্পের কত বছর পর? হ্যাঁ, কি হলো 20 বছর পর? 20 বছর পর যে বিজয় বিদেশে গেছিল, সে আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে একজন বিজনেস টাইকুন হয়েছে। আর আমাদের অজয় কি হলো, বাবা সেই গ্রামের কৃষক ছিল, সে বাবার সাথেই চাষবাস করে গ্রামের কৃষকের কাজই করছে। তা এই থেকে কি বুঝতে পারলেন? জন্ম যেখানে হলো, কিন্তু এনভায়রনমেন্ট বা পরিবেশ দুজনকে দু জায়গায় নিয়ে গিয়ে দুরকম ক্যারেক্টারাইজ তৈরি করলো। একজন গ্রামের সাদাসিধা সেই খেটে খাওয়া মেটো মানুষ, আর একজন গ্রামে জন্ম করলেও সেই এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে এসে একজন স্টাইপন। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর তাহলে সেইখান থেকে তাহলে পরিবেশ বা এনভায়রনমেন্ট আমাদের বাস্তুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখানে কি বলছে, বাস্তুশাস্ত্রের ইতিহাস প্রাচীন ভারতের ফিরে দেখা, যা ঐশ্বর্য বৈদিক যুগে 5000 বছরেরও বেশি আগে থেকে পরিচিত। বিশ্বাস করা হয় যে ঋষি এবং পণ্ডিতরা প্রাকৃতিক শক্তি এবং মহাজাগতিক শক্তির পর্যবেক্ষণ করে এই শাস্ত্রের বিকাশ করেছিলেন। অ্যান্ড দিস ইজ দ্য ট্রুলি রাইট, ট্রুলি রাইট। কারণ প্রাকৃতিক শক্তি এবং মহাজাগতিক শক্তির মেলবন্ধনটাই হচ্ছে আমাদের বাস্তুর কাজ। ঠিক আছে, এবং সেটাও আপনাদেরকে আমি আস্তে 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 পুরোটা জানতে পারবেন, বুঝতে পারবেন। ভারতের বর্তমানে বাসস্থানে, মানুষের বাসস্থানের সাথে এই উপাদানগুলো সামঞ্জস্য করার লক্ষ্যই হচ্ছে বাস্তু। বেদ, মহাভারত, রামায়ণ, প্রাচীন গ্রন্থগুলিতে বাস্তু নীতির উল্লেখ রয়েছে। শতাব্দীর পর শতাব্দী এই নীতিগুলো মন্দির, প্রাসাদ, বাড়ি নির্মাণে প্রয়োগ করছে। ঠিক আছে, বাড়ি নির্মাণে প্রয়োগ করা হচ্ছে, যা ঐতিহ্যবাহী এবং ভারতের স্থাপত্যকে প্রভাবিত করছে। আধুনিক সময়েও এর চর্চা অবৈধ। আপনারা দেখবেন আমাদের নর্থ ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়া বেশি সমৃদ্ধশালী। এটা কি কখনো ফলো করেছেন? না স্যার। সমস্ত দেখুন বড় বড় মন্দিরগুলো সাউথের দিকে। তিরুপতি বালাজি, লক্ষ্মীনারায়ণ মন্দির, গণপতি মন্দির, ঠিক আছে, এই মন্দিরগুলো কোথায়? সাউথে স্যার।
আমাদের কলকাতার যদি ভৌগোলিক মানচিত্র দেখেন, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার মানুষরা রিচেবল বেশি, রিচ বেশি, তারা এডুকেটেড বেশি, তাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার মান আমাদের নর্থ কলকাতার মানুষের থেকে সাউথ কলকাতার মানুষের জীবনের মান অনেক বেশি উন্নত। ইজ দিস রাইট আর রং? এটা কি Right, sir. এটা এটা হুম এটা স্যার। রিয়ালাইজ করেছেন তো? এতদিন করেছেন কখনো? করেননি। কিন্তু যখন আজকে বলছি দেখুন একবার হলো মনে ভাবাচ্ছে, ভাবাচ্ছে তো। হ্যাঁ স্যার। তার কারণ কি? তার কারণ হচ্ছে এনভায়রনমেন্ট বা বাস্তু। এবার এবার কেন, সেটা ধীরে ধীরে আমরা বুঝবো। তাহলে এখানে বোঝা গেল আমাদের বাস্তু মানে কি, এনভায়রনমেন্ট, এটা ক্লিয়ার হয়ে গেল। তা বাস্তুর ডেফিনেশন অফ বাস্তু, বাস্তু কি? তো বাস্তুর ডেফিনেশন কি হচ্ছে, বাস্তু কথাটা বা ওয়ার্ডটা কামস ফ্রম সংস্কৃত টার্মস। বাস্তু কথাটা কোথা থেকে এসছে? সংস্কৃত কথা থেকে এসছে। সংস্কৃত কোন কথা? ভাস, নিবাস, অর্থাৎ হ্যাবিটেবল প্লেস হুইচ হেল্প ইউ লাইফ উইথ মোর লাভ, হ্যাপিনেস অ্যান্ড মানি। যে জায়গাটায় বসবাস করে আমাদের জীবনে হ্যাপিনেস, মানি অ্যান্ড ভালোবাসা মানে লাভ ক্রমাগত স্প্রেড হবে বা বাড়বে, সেই জায়গাটাকেই আমরা বলি বাস্তু বা ভাস নিবাস। ভাস নিবাস, ঠিক আছে। ডেফিনেশন অফ বাস্তু। এবার বাস্তুর ডেফিনেশনে কি বলা হয়েছে, যে ব্যালেন্সিং অফ 5 এলিমেন্ট দ্যাট ইজ কলার বাস্তু। আমাদের পঞ্চতত্ত্বে, আমাদের যেটাকে বলা হয় না, এই ভূতত্ত্বটাকে আমরা পঞ্চতত্ত্বে ভাগ করেছি না, 5টা। সেটা কি কি? ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ, স্পেস। তার মানে জল, বায়ু, অগ্নি, পৃথিবী আর স্থল। এই যে 5টা জিনিসকে দিয়ে আমাদের পঞ্চতত্ত্ব হয়েছে। এই যে পঞ্চতত্ত্বের যে 5টা এলিমেন্টের যে ব্যালেন্সিংয়ের খেলা, দ্যাট ইজ কল বাস্তু। বাস্তু ইজ এ মিরর অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে। দেন ডোন্ট আন্ডার এস্টিমেট ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। তাহলে আপনি মনে মনে যেটা ভাববেন বা আপনার অবচেত মন যেটা ভাববে, বাস্তুতে ঠিক তার ইমপ্লিমেন্টই ঘটবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আরেকটা জিনিস, ধরুন এই বাস্তুটা নিয়ে বলছি, ধরুন এই বাস্তুটা কীভাবে আমাদের লাইফের সাথে কাজ করবে, সেটা তো একটা কোশ্চেন। এখানে ধরুন আমরা কোনো কিছুই করি কিছু পাওয়ার জন্য। আজকে আমরা এই কোর্সটাতে সবাই এসছি কী জন্য? যে আমরা কিছু একটা নতুন জানবো, কিছু একটা শিখবো, বা কিছু একটা নতুন জিনিস জানার চেষ্টা করব। তার আগ্রহতেই আপনারা আজকে এখানে এসছেন। তো সেরকমই ধরুন আপনাকে কোনো একটা চাকরিতে পাঠালাম, আমি বললাম যে কালকে থেকে যাবি এই চাকরিতে, হ্যাঁ, গিয়ে কাজকর্ম করবে, তোমাকে মাসে শেষে কিছু একটা দেবে। কি দেবে, কতটা দেবে, এইটা যতক্ষণ না আপনি জানছেন ততক্ষণ কি আপনি সেই চাকরিটায় যাবেন? যাবেন কি? কি হলো, যাবেন? উত্তর দিন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। উত্তর দিন। ধরুন আপনাকে বললাম কালকে থেকে একটা চাকরিতে যাবেন, 9টা থেকে 6টা ডিউটি করবেন, আপনি যাবেন, মাসের শেষে আপনাকে কিছু একটা দেবে, আপনি কি সেই চাকরিটায় যাবেন? পয়সা যদি নিডেস থাকে তাহলে যেতে হবে। অবশ্যই নিজের তো আপনার আছেই, কিন্তু আপনাকে যতক্ষণ না আমি সেই চাকরি থেকে আপনার আর্নিং কী হবে, একটা যদি আপনাকে একটা ডেফিনেশন না দিই, আপনার কাছে সেই চাকরিটার কোনো মানেই থাকবে না। যদি আমি বলি আপনি সেই চাকরিটা করে মাস গেলে 50,000 টাকা ইনকাম করবেন, তাহলে আপনি কিন্তু দৌড়াতে দৌড়াতে সেই চাকরিটার পেছনে যাবেন। তার মানে আমরা কোনো কিছু করি একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য, তাই তো? যে এটা করলে আমরা হ্যাঁ এটা স্যার। পাবো, এটা করলে আমরা এটা পাবো। তা এমন কিছু জিনিস আমরা করি না যেটা হচ্ছে না আমাদের দিনের শেষে কোনো বেনিফিট নেই। তাই আমরা এমন এই কোর্সটা শিখলে, বাস্তু কোর্সটা শেখার ফলে আমরা কিন্তু ভবিষ্যতে একজন বাস্তু কনসালটেন্ট বা বাস্তুবিদ হয়ে আমরা বিভিন্ন নিজেদের সাথে সাথে বিভিন্ন মানুষের
হেল্প করতে পারবো, এবং এই নলেজটা আপনি যখন সবার সাথে শেয়ারিং করবেন সেই নলেজের জ্ঞান আপনারও বাড়বে, সেই মানুষটারও বাড়বে। তাহলে বাস্তুতে শিখে আমরা কি পাবো? প্রথম কথা হচ্ছে ক্ল্যারিটি অফ মাইন্ড। আমাদের লাইফের, আমাদের মাইন্ডের বিভিন্ন রকম ক্ল্যারিটি বা কোশ্চেনগুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো। বাস্তুর বিভিন্ন দিক সম্বন্ধে আমরা জানতে পারবো। বাস্তু কাকে বলে সেটা আমরা অটোমেটিক্যালি এতক্ষণে জেনেছি, এগুলো আমরা পারবো। ঠিক আছে, প্রথম কথা বলি, আজকের ডেটে একজন বাস্তু কনসালটেন্টকে আপনি বাড়িতে রাখবেন, রেপুটেড বাস্তু কনসালটেন্ট, তার মিনিমাম ভিজিট 20 থেকে 30 হাজার টাকা ক্যালকাটায়। এটাই ক্যালকাটার বাইরে 50 থেকে 1 লাখ টাকা। এই সম্বন্ধে কি কোনো অভিজ্ঞতা আছে আপনাদের? স্যার অভিজ্ঞতা নেই, কিন্তু মানে এই ব্যাপারটা শুনেছি যে বাস্তু কনসালটেন্ট মানে প্রচুর টাকা ফিস নেয়, এই ব্যাপারটা আমি শুনেছি। এক্স্যাক্টলি, এটা শোনা না, এটা বাস্তব, এটা বাস্তব। আমি নিজে এখন বাস্তু ভিজিট করি, আমার চার্জেস হচ্ছে 15,000। আর আমি যখন আউট অফ ক্যালকাটা ভিজিট করি আমার চার্জ হচ্ছে 51,000। বুঝতে পারলাম? এটাই সেই জায়গাটাই। কারণ বাইরে যদি আপনি বলেন না, বাইরে মহারাষ্ট্র, গুজরাট, আমার যে ক্লায়েন্টদের আমি কাজ করি তাদেরকে যখন যদি বলি না আমি ক্যালকাটা में हम सर जी 15,000 में वास्तु करते हैं, वो साला बोलेगा ये साला अच्छा नहीं है, चुतिया है, इसको रखने से कोई फ़ायदा नहीं है, कोई दूसरा आदमी को बुलाना पड़ेगा। আমাদের বাঙালিদের মধ্যে কনসাসনেসের অভাব আছে। আমরা 50,000 টাকার নষ্ট করে জুতো জামা প্যান্ট কিনবো, কিন্তু নিজের কেরিয়ার গ্রোথ কীভাবে হবে, নিজের ইনকাম গ্রোথ কীভাবে হবে, নিজের বিজনেস ডেভেলপমেন্ট কীভাবে হবে, নিজের ফিনান্সিয়াল লাইফ কীভাবে ভালো হবে, নিজের ম্যারেজ লাইফ কীভাবে ভালো হবে, সেই যে জায়গাটায় গলত, সেই জায়গাটার জন্য 5 টাকা খরচা করবো না। ইজ দিস রাইট অর রং? একদম ঠিক রাইট স্যার। স্যার। ওষুধের দোকানে গিয়ে 50,000 টাকা দেবে, 20,000 টাকার ওষুধ কিনবে, কিন্তু যদি আপনি বলেন যে আপনার বাড়ির বাস্তুর অমুক জায়গায় প্রবলেমের জন্য আজকে সবাইকে আপনাদেরকে হসপিটালে যে বারবার করে ঘুরতে হচ্ছে, আপনার কথা পাত্তা দেবে না। কারণ স্যার, হ্যাঁ, শুধু পাশাপাশি আপনি হয়তো এই বাচ্চাটুকু বলছেন, আমি যেহেতু গতকালকে বলেছিলাম, আমি যেহেতু একজন মেডিকেল প্র্যাকটিশনারের সঙ্গে কিন্তু আমি একজন অর্শিপারও, হুম বিয়েতে 10 লাখ টাকা খরচা হবে, তো হুম, পণ্ডিত মশাই 5,000 টাকা বেশি উঠবে না। না, এটাই তো এটাই কিন্তু এই বিষয়টা পণ্ডিত কিন্তু মশাই যে যদি বিষয়, ভালো করে পুজো, ভালো করে বিয়েটা না দেয়, সেই বিয়েটাই হয়তো খারাপ হয়ে যেতে পারে, সেই জ্ঞানটুকুও নেই যে না প্রত্যেকটা ওটা দিন। ওটা ওটা ফায়দা না, ফায়দা হচ্ছে খাওয়াটা নিয়ে আর হ্যাঁ আড়ম্বরতা, হ্যাঁ, লোককে লোক দেখানো, লোক এন্টারটেনের দেখানো, জন্য। লোক দেখানো। রাইট রাইট রাইট। এবং আমি 8,000 টাকা চেয়েছিলাম, সেটা আমার কাছে অনেক বড় বিশাল কিছু হয়ে গেছিল, তো বার্গেনিং করে তাও সাথে এসছে। পরে শুভচনী পুজো করতে গেছে, সেখানে টাকা দেয়নি, বলছে না সবই ওর মধ্যে। আই ক্যান্ট ইমাজিন স্যার, কোথায় বিলং করছি আমরা। একদম বললাম তো, আমাদের বাংলায় এখনও আমরা অনেক পিছিয়ে। এই জন্য আমি আমি বেসিক্যালি ভেরি ফ্র্যাঙ্কলি আমি আমি আউটবাউন্ডে কাজটাই বেশি করি। ঠিক আছে, আমাকে আপনারা অ্যাস্ট্রোসেস, অ্যাস্ট্রোটকে পাবেন, দেখবেন ওখানে আমি অ্যাভেলেবেল। ঠিক আছে, এবং আমি আমার অ্যাভেলেবেল টাইম হচ্ছে রাত্রির 11 থেকে ভোর 6টা। ঠিক আছে, কারণ ওখানে আউটবাউন্ডের ক্লায়েন্ট আসে তখন রাতে, তারা যথেষ্ট পে আউট দেয়। ঠিক আছে, এবং ভবিষ্যতে আপনাদেরকে আমি আস্তে আস্তে ঠিক এই প্ল্যাটফর্মটায় কীভাবে দাঁড়াতে হবে, কীভাবে এগাতে হবে, সেই ব্যবস্থা করে দেবো। আচ্ছা, শেখর বাবুর সাথে তো মোটামুটি একটু আলাপ আছে। আচ্ছা, সিয়ন চক্রবর্তী, আপনার সম্বন্ধে একটু বলেন। স্যার আমি অ্যাকচুয়ালি মানে আমার বাড়ি হলো ওই কৃষ্ণগড়ের নাম শুনেছেন স্যার? হুম, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, সবাই একটু ক্যামেরা অন করে নিন সবাই, হ্যাঁ বলো। স্যার এই কৃষ্ণগড়ের নাম শুনেছেন স্যার? হুম, হ্যাঁ, এই কৃষ্ণগড়ের মানে আগের স্টেশন বাতকুল্লা, তো ওখানে আমার বাড়ি। আচ্ছা, তা মানে অ্যাকচুয়ালি আমি মানে আমার বয়স হলো 20 বছর, হুম কিন্তু মানে আমি মানে অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে খুব ইন্টারেস্টেড আর কি। মানে নিউমেরোলজি, তারপর হলো অ্যাস্ট্রোলজি। আমি নিউমেরোলজিটা শিখেছি, হুম মানে আমি প্র্যাকটিসও করি।
প্লাস আমার 2-3টে ক্লায়েন্ট আছে, তাদের অনেক রেমিডিস দিয়েছিলাম, মানে এটা ওয়ার্কেবল। কিন্তু আমি বাস্তু মানে আপাতত শিখে উঠতে পারিনি, মানে আমার শেখার খুব ইচ্ছা, মানে যে কিন্তু আপাতত যেহেতু ইউনিভার্স মিলে গেছে। ফাইন্যান্সিয়াল। এই যে একটু আগে একটা লাইন পড়েছিলাম মনে আছে, যে আপনার সাবকনসিয়াস মাইন্ড যা চাবে সেটাকে আপনি ইমাজিন করতে পারবেন। তার মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড বাস্তু 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 করে একটা নাড়াচাড়া দিচ্ছিল। দেখুন আজকে সেটা মিলে মিলে গেল। ঠিক আছে, এবং এইটুকু অ্যাসুরেন্স দিতে পারছি আজকের পরে এটা আমি মানি স্যার, যে মানে আমরা যেটা মানে ভাবি সারাক্ষণ, সেটা অ্যাকচুয়ালি মানে 2 মাস হোক বা 2 বছর পর হোক, সেটা গিয়ে পূর্ণ হয়, এটা আমি মানি। এটা 100%। একদম এটা পেতেই হবে, এটাই নিয়ম। আমি রেকিও শিখেছি, মানে রেকিটা আমি ট্রাই করি, মানে এখনো প্রফেশনালে উঠতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি আপাতত, মানে প্র্যাকটিসে আছি আর কি। আর যেমন কি মানে মানে সত্যি বলতে গেলে, যেমন বাস্তু মানে কোর্স আমি কোনোদিন করিনি, কিন্তু বাস্তু কোর্সে অ্যাকচুয়ালি যারা বাইরে যারা শিখায়, মানে যারা নন বেঙ্গলি আর কি, তাদের অ্যাকচুয়ালি ফিসটা প্রচুর, মানে প্রচুর মানে অত্যাধিক। তা সেটা আমার দেখুন আমি পক্ষে যে কোর্সটা অন্তত আপনাদেরকে প্রেজেন্ট দিচ্ছি, করি। বাস্তুর আমি যে কোর্সটা আপনাকে দিচ্ছি, এই কোর্সটা মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা নিচে কোনো জায়গায় পাবেন না। এটা এটা পেইড কোর্স, 1 থেকে 1.5 লাখ টাকা চার্জ হবে। আমি যখন শিখেছি এই এই পেমেন্টই দিয়েই শিখেছি, কিন্তু বাট আমার লাইফের মোটো, আমার বেঙ্গলকে যতক্ষণ না আমি সাবকনসিয়াস করতে পারবো, তাদেরকে এই সম্বন্ধে যতক্ষণ না সচেতন করতে পারবো, ততক্ষণ আমার এই শিক্ষার কোনো দাম নেই। তাই আমি কি করছি, ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, যাতে আপনারা শিখবেন, আপনারা শিখে আরও 10 জনকে শেখাবেন, সেই 10 জন আরও 10 জনকে শেখাবে। যখনই আমাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে যাবে, তখন আমাদের মতন লোকদেরকে মানুষ পাত্তা দেবে। ঠিক আছে, দিস ইজ দ্য ভেরি ফ্যাক্ট। একটু আগে বললেন না যে 7,000 টাকা 8,000 টাকা চেয়েছি, শুনেই কাস্টমার ভেওয়া চাকা খেয়ে গেছে, এদিকে বিয়েতে বিল করেছে 10 লাখ টাকা। এইটাই হচ্ছে হ্যাঁ স্যার, ব্যাপার। এটা বাস্তব, এটা একদম বাস্তব কথা। মানে পুরোহিতকে টাকা দিতে গেলে ওদের বুকে মানে হার্ট অ্যাটাক করে, মানে ওই আর কি। এছাড়া দেখুন আমাদের এই প্রফেশনে কিছু লোক আছে যারা এই যে ভয় দেখিয়ে টাকা নেয়, ভয় হুম। দেখিয়ে টাকা নেয়। আরো কিছু লোক আমি তো একটা আমাদের আমি একটা কথা বলছি, মানে সেদিন আমি বিষয়টা একটু অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ পুরোহিত, হুম যখন আমি তার বাড়ি গেছি তখন আমি অ্যাজ এ পুরোহিত। হুম তো তাকে সে আমাকে দিচ্ছে সরস্বতী লক্ষ্মী পুজোর সময় 100 টাকা। বুঝুন, বর্তমান সময়ে চাকদায়, আমার বাড়ি চাকদাতে, ভাই বললো বাতকুল্লা, সে চাকদায় হয়তো চিনবে, হুম সামনেই আমাদের চাকদা, হ্যাঁ আমি বাতকুল্লা চিনি। থেকে 40 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি তো চিনি। হ্যাঁ আমি জানি। তো এবার তো কথা হচ্ছে যে সে বলছে 100 টাকা। আমি তাকে একটা কথা বললাম, বলছে আপনার ছেলে আছে, ওনার ছেলে আছে, মানে আপনার ছেলে আছে, হাজবেন্ড আছে, আপনি আপনার ছেলে এবং হাজবেন্ডকে জিজ্ঞেস করেছেন যে সে যে প্রতি মাসে যে সেলুনে যায়, তার সেলুনের রেটটা কত, চুল দাড়ি কাটতে কত নেয়? 110 টাকা নেয়। তখন সে চুপ করে আছে, হাজবেন্ড চুপ করে আছে। তো আপনি বলছেন আমার হাজবেন্ডের রোজগার নেই, তারপর আপনি টাকা দেবেন। আপনি ইয়ারলি দুটো পুজো হয়তো করেন, সরস্বতী পুজো এবং লক্ষ্মী পুজো। তাহলে আপনি একজন পুরোহিতকে ইয়ারলি, যে আপনার মঙ্গল কামনা করছে অ্যাজ এ পুরোহিত, সবার শীর্ষে যার সম্মান, তাকে আপনি দিচ্ছেন 200 টাকা। এবং সে যখন আপনার কাছ থেকে একটা পুজোর জন্য 100 টাকা হয় না 200 টাকা চেতে চাইছে, তখন আপনি এক্সকিউজ দিচ্ছেন আপনার, আমার স্বামীর স্যালারি বাড়ুক, উন্নতি করুক, ছেলে চাকরি পাক, তখন আপনি আমাকে দেবেন। তাহলে যে নাপিত সে চুলদারি কেটে প্রতি মান্থলি সে 110 টাকা করে নিচ্ছে, দ্যাট মিনস 1200 টাকা উইথ 120, মানে হচ্ছে 1320 টাকা সে ইয়ারলি নিচ্ছে চুল কেটে। সে আমার থেকে কিন্তু যাতে নিচু, তাড়াতাড়ি সব কম সম্মানে। তাহলে আমি অ্যাজ এ পুরোহিত, আপনি আমাকে দিচ্ছেন ইয়ারলি 200 টাকা। তাতে আপনাকে এসকিউ দিতে চেয়েছি, হয়তো 200 টাকা করে দিলে আপনি হয়তো লক্ষ্মী পুজো 200 এবং সরস্বতী পুজো 200 দিলে আপনি দেবেন ইয়ারলি 200 টাকা। আপনার বাড়িতে এমনি এক্সট্রা কোনো পুজো হয় না, না নারায়ণ পুজো বলুন, না কালী পুজো, না এক্সট্রা কোনো কিছু হবে না, বিয়ে বা সব কোনো কিছুই হবে না। তাহলে আপনি তাহলে আমাকে এপিএসসি দিচ্ছেন যে সেখানে আপনার স্বামীর আয় উন্নতি হোক, তারপরে আপনি দেবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার আয় উন্নতি হোক, সেটা আপনি বুঝুন। আপনার হিট করতে আমি নেক্সট আমি আসবো না, আপনার যেহেতু সামর্থ্য নেই। আপনি সেলুনে দিতে পারছেন, বাট আমাকে দিতে পারছেন না, যে আজ আমি পুরো হিট, যাতে হিট। তো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমি হয়তো আপনার কাছে হিট কামনা করতে নেক্সট আমি আসতে
পারবো না। রিয়েলি এক্সকিউজ মি, আই এম ভেরি সরি, আমি চলে এসেছি। আমি টাকাটা নিয়ে টাকাটা আমি রেখে দিই, ছেলেদের দিয়ে দেবেন বা সব ঠিক আছে। আমি এত কম মূল্যের নই। বলুন, আমরা তাহলে কোথায় বিলং করছি? সেখানে বাস্তু কি ভাববে? আপনি যে আমরা আমাদের ওই জঙ্গলে বা আমাদের মধ্যে জায়গায় বাস্তুকে বোঝাতে গেলে ভাববে নিশ্চয়ই ও ধান্দা আছে, কিছু একটা আংটি পরাবে, কিছু একটা দেবে, তাবিজ কবজ দেবে। এক্স্যাক্টলি রিয়েলি আমি এখান থেকে সরাতে পারছি না। এই জায়গাটাতে রিয়েলি আই ক্যান্ট। আমাদের বেরিয়ে আসতে হবে, এই জায়গাটা থেকে আমি বেরিয়ে চেষ্টা করছি, বাট সেখানে রং ধরা। আমি মাঝে মাঝে ভাবি আমি হয়তো অ্যাজ এ মেডিকেলটা নিয়ে এগিয়ে যাবো, পুরোহিত লাইনে আমি এগোবো না। রিয়েলি নিজেকে খুব ছোট মনে হচ্ছে বা নিজেকে আন্ডার এস্টিমেট মনে হচ্ছে, মানুষ কি ভাবছে। এটাই তো লড়াই, এই লড়াইটা করেই তো এই যে বেঁচে যেতে আপনাকে হবে। কিছু কথা বললাম, যে 15 ডিসেম্বর বিয়েটা পড়িয়েছি, সেখানে ইয়ে পাঞ্জাব থেকে মেয়েদেরকে আনা হয়েছিল জল ভরতে যাওয়ার সময় ওই নাচের জন্য। আচ্ছা, গানের আসর বসেছিল, হলদি ছিল, মেহেন্দি ছিল, আহ প্রায় 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া হয়েছে। বিয়ের আরো 2 দিন ধরেও শুভজনী পুজো দিন পর্যন্ত, তো অষ্টমঙ্গলা 8 দিন পর্যন্ত তার কিন্তু লোকজন খাওয়া দাওয়া করিয়েছে, কারণ স্টিল নাও। কিন্তু তাকে আমি যখন বললাম যে 8,000 টাকা দাও, যে তখন তুই একা, তোর কেউ নেই, বেশি হয়ে যাচ্ছে। তখন সাথে তা আমতা আমতা করে সাথ দিল, এবং শুভজনী পুজো যখন আমি করলাম, সে তখন আমাকে বলছে যে ও ওর মধ্যে প্যাকেজের মধ্যে। আই ক্যান্ট ইমাজিন। তো আমরা কোথায় বিলং করছি? এটাই সেখানে সমস্যা। হ্যাঁ, এবার নর্থ বেঙ্গলি জায়গায়, মানে মারোয়ারিদের ক্ষেত্রে, তাদের এই সমস্ত বিষয় তাদের মধ্যে নেই। যথেষ্ট তারা মানে রেসপেক্টেবল পারসন, সম্মানটা করতে যা করছে। এক্স্যাক্টলি, সেই জায়গাটাতে ভেরি দাঁড়িয়ে স্যাড, আমাদেরকে ভেরি ব্যাড। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদেরকে নিজেদেরকে গ্রো আপ করতে হবে, এবং আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে আমরা আমাদের বাংলাতে সেই অ্যাওয়ারনেসটা চালু করতে পারি, যাতে মানুষ বুঝুক। এবং কিছু কাস্টমার তো বলে বাস্তুটা কি, আগে তো ছিল না বাস্তু, এখন এই কদিন ধরে, এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি কদিন ধরে খুব বাস্তু উঠেছে। না, বাস্তু আজকে না, বাস্তু 5,000 বছর ধরে আছে। আগে আমাদের বাড়ি থেকে উঠোন পার করে বাথরুম ছিল, রান্নাঘর ছিল। দিন দিন মানুষের মধ্যে কি হচ্ছে, ফ্ল্যাট কনসেপ্ট বাড়ছে, ঘর, ঘরের মধ্যে টয়লেট, টয়লেটের আবার ঘরের মধ্যে টয়লেট। তাহলে আলটিমেটলি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বাস্তুটাকে খারাপ করছি। তা কি বলছে ডেফিনেশন অফ বাস্তুতে, দ্য সায়েন্স অফ মেকিং হোম, বিল্ডিং, অফিস, ওয়ার্ক প্লেস, দ্যাট ইজ কল বাস্তু। তাহলে সাইন্টিফিক্যালি আমাদের বাড়ি, অফিস এবং আমাদের ওয়ার্ক প্লেস যে তৈরি করা হবে, সেটাই হচ্ছে বাস্তু। ঠিক আছে, রুল অফ মেকিং হোম, বিল্ডিং, অফিস, ওয়ার্ক, দ্যাট ইজ কল বাস্তু। এই চারটাকে খুব মন দিয়ে দেখুন, এই চারটাকে খুব মন দিয়ে দেখুন। এই চারটায় কি দেওয়া আছে? মাঝখানে দেখুন একটা বাচ্চা বসে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? এই বাচ্চাটাকে আইডেন্টিফাই করুন, আর ভাবুন আপনি বসে আছেন। কে বসে আছে? নিজেকে আইডেন্টিফাই করুন, ভাবুন এই বাচ্চাটা আপনি। বোঝা গেল? বাচ্চাটার মাথার উপর কি আছে? ক্লিয়ারিটি। না, বাচ্চাটার মাথার উপর আছে একটা টাওয়ার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হুম। তাহলে বাচ্চাটার মাথা দিয়ে টাওয়ার দিয়ে কি হচ্ছে? টাওয়ার কি করে? সিগন্যাল ধরে, তাই তো? সিগন্যাল ধরে তো টাওয়ার। ইয়েস স্যার। দেখবেন আগেকার দিনে ফোন করলে রং নাম্বার লাগতো, মনে পড়ছে? কারণ আপনার ছোট ইসে শেখরদার বুঝতে পারবেন যে আগে ফোন করলে বলে না না রং নাম্বার, মনে পড়ে? ঠিক নাম্বার লাগালো, ভুল নাম্বারে ফোন চলে যেত তো, পরে আবার ঘুরিয়ে লাগালে ফোন যেত। তার কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, রাখো। হ্যাঁ, হ্যাঁ এখন তো রং নাম্বারটা উঠেই গেছে, রং নাম্বার মানুষ জানেই না। এখন প্র্যাঙ্ক কলটাকে রং নাম্বার বলে, কিন্তু আগে অরিজিনালি আপনি 19152 টিপবেন, হয়তো 9125 নাম্বারে ফোন চলে যাবে। ঠিক হ্যাঁ, আছে? আগে যে ল্যান্ড ফোন ছিল যেগুলো। হ্যাঁ, এইটা ছিল তখন ল্যান্ড। কি হতো, তখন লাইন বুঝতে হতো, লাইন এ কে ফোন করেছে, বি কে ফোন করবে, বি এর কাছে বুঝে দিত, এইভাবে হতো।
তা বাস্তুটাও ঠিক তাই। ভাবুন আপনি একটা বাড়ির মধ্যস্থলে বসে আছেন, সেখান থেকে আপনি সিগন্যাল পাঠাচ্ছেন। ধরুন আপনি ক্ল্যারিটিকে সিগন্যাল পাঠাচ্ছেন। ক্ল্যারিটি মানে আমাদের কোন জোন? নর্থ জোন। দেখুন, আচ্ছা, সবার আগে তাহলে এইটার আগে একটা জিনিস বলে রাখি, বাস্তুতে টোটাল কটা জোন? বাস্তুতে টোটাল কটা জোন? বাস্তুতে টোটাল 16টা জোন। সাধারণত আমরা জানতাম ছোটোবেলায় 10টা, দিক 10টা: উত্তর, পূর্ব, পশ্চিম, উদ্ধ, অধ, হ্যাঁ, ঈশান, অগ্নি, বায়ু, ঠিক আছে, এইভাবে করতাম তো আমরা। কিন্তু অরিজিনালি না, আমাদের মডার্ন অ্যাস্ট্রোলজিতে দিক হচ্ছে কটা? 10টা, 16টা, সরি। মডার্ন অ্যাস্ট্রোলজিতে দিক হচ্ছে 16টা। তো সেই 16টা দিক কী কী? নর্থ, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, ওকে, বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই হচ্ছে ফান্ডা। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে এইবার ধরুন আমি আপনাকে সিগন্যাল দিলাম যে ক্ল্যারিটি অফ মাইন্ড, ক্ল্যারিটি অফ মাইন্ড। আপনাকে আমি ধরুন সিগন্যাল দিলাম যে নর্থ ইস্ট। এই যে নর্থ ইস্টে যখন আমি সিগন্যাল দেব, ধরুন আপনার বাড়ি যদি নর্থ ইস্টে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার বাড়িতে কি হবে? কি প্রবলেম হবে? নর্থ ইস্ট যদি আপনার বাইরের বাস্তুতে প্রবলেম থাকে, তাহলে আপনার লাইফে কি প্রবলেম আসবে বলুন তো? প্রবলেম সলভ করতে ইস্যু হবে আই থিঙ্ক। ক্ল্যারিটি অফ মাইন্ড মানে আপনার লাইফে নেওয়ার ডিসিশান বা আপনার করা চিন্তা ভাবনা সব ভুল হবে। আপনার বাড়ির নর্থ যখন ভুল থাকবে, তখন আপনি কোনো প্রপার ডিসিশান নিতে পারবেন না, আপনি কোনো জিনিস সহজে সাকসেস পাবেন না। আপনার বাড়ির যখন সাউথ খারাপ থাকবে, তখন আপনি কি হবে? আপনি যতই কাজ করুন, মানুষের জন্য ভালো করুন, মানুষের উপকার করুন, কিন্তু আপনি নেম ফেমটা পাবেন না। বুঝতে পারছি? তাহলে এই যে দেখুন কি সুন্দরভাবে 16টা জোনের কি অ্যাট্রিবিউট, তার কোনটা করলে কি হবে, কোনটা না করলে কি হবে, এখানে আপনার সুন্দর বুঝতে পারছেন। পারছেন তো? স্যার পাচ্ছি। তাহলে দেখুন প্রথমে বলছে কি আজকে টোটাল 6টা পড়াবো, হ্যাঁ। নর্থ, নর্থে আপনার কি আছে? নর্থে, নর্থে হচ্ছে ক্ল্যারিটি, মানে আমাদের লাইফে যত ক্ল্যারিটি, যত রাইট ডিসিশান, যত রাইট সাইড, সমস্তটাই কি দিয়ে সেট হয়? নর্থ সাইড দিয়ে সেট হয়। যাদের বাড়ি দেখবেন নর্থে প্রবলেম, তাদের বাড়িতে দেখবেন বেটা ছেলেদের নেওয়া ডিসিশান সবসময় ভুল হয় এবং তারা লাইফে কোনো সাকসেস পায় না। যাদের দেখবেন নর্থ ইস্টে প্রবলেম, সেই বাড়িতে দেখবেন বাড়িতে অসুস্থ পেশেন্ট লেগেই আছে। একজন হসপিটাল থেকে বাড়ি আসবে, আর একজন বাড়ি থেকে হসপিটাল যাবে, মানে দ্যাটস লাইক এ মিউজিক্যাল চেয়ারের মতন তাদের লাইফে হয়। আর যে বাড়িতে নর্থ ইস্টে প্রবলেম, তাদের বাড়িতে ক্ল্যারিটি অফ মাইন্ড, তাদের মনের মধ্যেই বিভিন্ন সংসার, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সমস্যা। যে বাড়ির নর্থ ইস্ট নর্থ, নর্থ ইস্ট নর্থ, ইস্ট নর্থ ইস্ট বা নর্থ ইস্ট নর্থ যাদের সমস্যা, সে বাড়িতে কি হবে? ইস্ট নর্থ ইস্টে রিক্রিয়েশন অ্যান্ড ফান। দেখবেন ছোটোবেলায় একটু ফিরে যান, দেখবেন আগে তো আমাদের ছোটোবেলায় ঘুরতে যাওয়া মানে এখন যেমন কাশ্মীর যাওয়া, সিঙ্গাপুর যাওয়া, মালয়েশিয়া যাওয়া, এদিকে দীঘা যাওয়া, এখানে পুরী যাওয়া, এখানে বিচে যাওয়া, তখন আমাদের ছোটোবেলায় কি এগুলো ছিল? আমাদের ছোটোবেলায় এগুলো ছিল? ছিল না। আমাদের ছোটোবেলায় সামার ভ্যাকেশন মানে মামা বাড়ি যাব, পিসি বাড়ি যাব, জেঠু বাড়ি যাব, কাকা বাড়ি যাব, তাই তো? তাই তো? স্যার। তাহলে দেখবেন আপনার 10টা রিলেটিভ থাকতে পারে, কিন্তু আপনার স্পেসিক্যালি মনটা কোনো এক রিলেটিভের বাড়িতে যেতে বেশি আগ্রহ থাকতো,
ছিল কি এরকম, কি এরকম হতো? আমার তো হতো, আপনাদের হতো? হ্যাঁ স্যার, আমরা তো ছোটবেলায় যেমন এই মামার বাড়ি আর বিভিন্ন যারা আত্মীয় বাড়ি তাদের বাড়ি ঘুরতে যেতাম। কিন্তু দেখবেন তা হলো এত 10টা আত্মীয়র বাড়িতে ঘুরতে হয়তো যেতেন, বাট কিছু আত্মীয়র বাড়িতে যেতে আপনার মনটা খুব ভালো লাগতো। এবার আমরা ওই মাসির বাড়িতে যাব, আমি যাব, আগে যাব, একটা মনটা আনন্দের। তার কারণটা কি? ওই মাসির বাড়িতে যেতে আপনার বেশি ভালো লাগতো কেন? এবার বলতেই পারেন ওই মাসির বাড়িতে আমার দুটো বন্ধু ছিল, ওই মাসির বাড়িতে দাদারা আমার সমবয়সী ছিল, ওই মাসির বাড়িতে দিদি আমার সমবয়সী ছিল। সেটার থেকেও বড় কথা, ওদের বাড়ির নর্থ ইস্ট সাইডটা স্ট্রংলি জোন ছিল, যে বাড়িতে আনন্দ ফুর্তি। আমরা ছোটবেলায় বাচ্চাদের কি চাই? বাচ্চাদের আনন্দ ফুর্তি। দেখবেন কিছু বাড়িতে আছে, দেখবেন একটা জায়গা আছে সোফা রাখা, যেখানে বসে সবাই চায়ের আড্ডা দেয়। সে বাড়িতে দেখবেন সবসময় আনন্দ ফুর্তি লেগেই আছে। তাহলে সবসময় আনন্দ ফুর্তি, ফান, রিক্রিয়েশন, এই জোনটাকে আমরা কোন জোনটাকে দিয়ে ট্রিট করব? ইস্ট নর্থ ইস্ট। কোন জোন? ইস্ট নর্থ ইস্ট। আচ্ছা, সোশ্যাল কানেকশন মানে ইস্ট। নেতা মন্ত্রী, যত চোর চিটিংবাজ বা সোশ্যালি অ্যাক্টিভেট মানুষ, এইসব হতে গেলে আপনার বাড়ির ইস্টের সাইড আপনাকে সবসময় স্ট্রং রাখতে লাগবে। বাড়ির বাস্তু খারাপ হয় কিসে? বাড়ির বাস্তু খারাপ হয় তার টোটাল 10টা কারণের জন্য। এই 10টা কারণটা একটু লিখে রাখুন খাতায়, কালকে না পরশু দিনের ক্লাসে আমাকে মনে করাবেন। আমি ওই 10টা কারণ আপনাদেরকে বোঝাবো, কারণ এখন আপনাদেরকে প্রথমে বললে আপনাদের মাথার উপর থেকে বেরিয়ে যাবে। তাই বললাম পয়েন্টটা লিখে রাখুন, আমাকে মনে করাবেন, আমি অবশ্যই বলবো। তাহলে এবার যাদের ইস্ট সাইড, ইস্ট সাউথ ইস্ট খারাপ আছে, তাদের বাড়িতে কি সমস্যা হবে? অ্যাংজাইটি, মানে লোককে দেখলেই অসুবিধা, কোনো কিছুতেই একটু মানে অ্যালার্জি ভাব, বা সব কিছুতে একটা নেগেটিভিটি, এই ধরনের মানুষগুলো এই বাড়িতে যারা থাকে তাদের এই সমস্যা ক্রিয়েট হবে। আচ্ছা, সাউথ ইস্ট জোনটাকে আমরা বলি ক্যাশের জোন। তাহলে যদি আপনার বাড়িতে ইনকাম করেন 10 টাকা আর খরচা রেডি হয়ে থাকে 20 টাকা, তাহলে আপনি ভাববেন কোন আপনার বাড়ি কোন জোন খারাপ? আপনার বাড়ি কোন জোন খারাপ? সাউথ ইস্ট। সাউথ ইস্ট। আর যখন আপনার মধ্যে সব আছে কিন্তু আপনার মধ্যে পাওয়ার বা কনফিডেন্স নেই, আপনি সারা বছর কাজ করছেন, সমস্ত কিছু করেন, আর বস ডাকলেই আপনি গিয়ে থরথর করে কাঁপেন, সবার পেছনে দাঁড়িয়ে থাকেন, আপনি কথা ঠিক মতন বলতে পারেন না, প্রেজেন্টেশন ঠিক মতন দিতে পারেন না, আপনি তোতলান, আপনি হাঁকলান, তাহলে তখন কি বুঝবেন আপনার বাড়ির কোন জোনটা খারাপ আছে? সাউথ ইস্ট। যাতে আপনার লাইফে কনফিডেন্স আর পাওয়ারটা নেই। কনফিডেন্স না থাকলে লাইফে সব ভুল। এই যে আজকে আমি আপনাকে পড়াতে বসছি, আমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আমি কি আপনাকে পড়াতে পারবো বা বোঝাতে পারবো? না স্যার। পারবো না। ঠিক আছে, তা এইটাই, লাইফে কনফিডেন্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিংস। আচ্ছা, তারপরে সাউথ জোনটা থেকে আমরা কি বুঝেছি? একটু আগেও বলেছি, আবারও বলছি, নেম ফেম যশ। আমাদের যাবতীয় লাইফের নেম ফেম যশ প্রতিপত্তি, এটা হচ্ছে সাউথ সাইডটাতে হয়। এই সাইডটার পুরো স্ক্রিনশট নিয়ে নিন, এই সাইডটা স্ক্রিনশট নিয়ে নিন, এই স্লাইডটা স্ক্রিনশট নিয়ে নিন। আজকে যতটা পড়েছি এই সমস্তগুলো পিডিএফ আপনারা পাবেন, টেনশন করার কিচ্ছু নেই। তাও নিতে বলেছি অন্য একটা কারণে, কারণ কালকে আপনাদেরকে আমি এই যে 6টা পড়ালাম, এই 6টার উপরে বেস করে আগে ক্লাস শুরু হওয়ার আগে আমি আগে আপনাদেরকে জানবো, ঠিক আছে? আগে আপনাদেরকে সবার কাছে ধরবো, কারণ এইটা ক্লাস করতে করতেই আপনাদেরকে ঝালিয়ে দেব। আর ঝালিয়ে দিলেই আপনারা একদম দেখবেন জলের মতন, মানে বাস্তু, আমিও বড় বাস্তবিক। হ্যাঁ, আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে মনে হলে হাসির মনে হতে পারে, আফটার 7 days ক্লাস করার পরে ইউ আর গোয়িং টু বি এ প্রফেশনাল বাস্তু কনসালটেন্ট। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তবে আমাদের বাংলায় কাজ করতে হলে প্রথমে 10টা, 5টা, 15টা ফ্রি কনসালটেশন করবেন। রিলেটিভের বাড়ি, বন্ধুদের বাড়ি, ঠিক আছে আমাকে 500 টাকা দিস, বা আমার যাতায়াত খরচাটা দিস, তোর বাড়ি বাস্তু করে দেবো। এই যে যখন আপনি এই ফ্রি অ্যাওয়ারনেসটা দেবেন, দিয়ে তাদের রেমেডিটা সাজেস্ট করবেন,
দেখবেন একদিন না, দুদিন না, 3 দিন পর একজন আপনাকে বলবে যে আমাকে ওই রেমেডিটা একটু এনে দিবি, কত কি পড়বে। কারণ আপনি তোর প্রবলেমটা দেখেছেন এবং সেই প্রবলেমটা তোকে চোখে হাত দিয়ে ধরে বলে দিয়েছেন। ধরুন আপনার একটা বন্ধুর বাড়িতে দেখেছেন প্রচুর ইনকাম, প্রচুর ইনকাম, ওদের প্রচুর পয়সা, আপনি এটুকু জানেন। আপনি ওর বাড়িতে গিয়ে দেখলেন ওদের বাড়িতে রিলেশনশিপে প্রবলেম আছে, ওই জোনটায় সমস্যা আছে। তাহলে আপনি বলতে পারেন যে দেখ, তোদের যতই পয়সা থাকুক, তোদের পরিবারে না শান্তি নেই, তোর বাবা মার মধ্যে একটু রিলেশনশিপ ইস্যু আছে, তোদের হাজব্যান্ডের মধ্যে একটা সমস্যা আছে। এই কথাটা যখনই আপনি ওকে বলবেন না, ও প্রথমে আপনার সামনে ইগনোর করে গেল, মনের অগোচরে দুবার ভাববে, তার সিয়ন এসে কিন্তু ঠিক কথাই বললো, আমাদের লাইফে তো এটা কিন্তু ও কী করে জানলো। তাহলে মনে হয় বাস্তু দিয়ে সব করা যায়। ও তখন বলে ভাই তুই যে কালকে যে সমস্যাটা বলেছিলিস, এই সমস্যাটা ঠিক করতে গেলে কী করতে লাগবে। সোজা হিসাব ভাই, রেমেডি আছে, রেমেডিগুলো কর, তার জন্য এই খরচা, রেমেডিগুলো লাগা, উইদিন 45 ডেজ তোদের লাইফে নিউ চেঞ্জেস দেখতে পাবি। এটাই হচ্ছে বাস্তু। বাস্তু আপনাকে বলে দেবে আপনার চার্টের কোন প্ল্যানেট খারাপ, বাস্তু আপনাকে বলে দেবে আপনার বাবা মার চার্টে কোন প্ল্যানেট খারাপ। এটাও শেখাবো, খুব মজাদার কোর্স। কালকেও ঠিক 10টা থেকেই ক্লাস, সবাই ঠিক সময় মতন চলে আসবে। কালকে তো আমি অ্যাটেন্ড হতে পারবো না, কাল কালী পুজো আছে। আচ্ছা কালকে, আচ্ছা কালকে কিসের কালী পুজো বলুন শনিবার, এটা? স্যাটারডে, পৌষ কালী, কালকে শেষ শনিবার। কালকে শেষ শনিবার, পৌষ কালী। আচ্ছা, স্যার পরের দিন কি হবে? যদি কালকে না, একদিন কাল গ্যাপ দিন, যদি পরের দিন করা যায়। একটু মিসম্যাচ হয়ে যাবে, চলুন কালকে আমি কালকে ক্লাসটা অফই রাখছি, ঠিক আছে? কালকে ক্লাসটা অফই রাখছি, আবার সানডে ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, তবে স্যার একটা কথা বলি, এই যে আপনি পড়িয়েছেন বিষয়গুলো সবই কিন্তু একটু ভাষা ভাষা মানে বাউন্স করে কিন্তু অনেক অনেক কিছু বেরিয়ে গেছে। কিরকম বেরিয়ে গেছে বলুন। যেরকম এই যে সাইট গুলো আপনি ধরুন হচ্ছে যে এই যে ঈশান করে এতে প্রবলেম মানে এতে প্রবলেম হলে সমস্যাগুলো হয়, এই প্রবলেম গুলো কি সমস্যাগুলো হয়, এবার কি করে বুঝবো এই প্রবলেম গুলো হলে এই বললাম সমস্যা তো হচ্ছে, মানে পিকচার এই আমি সমস্যার জন্য ওই প্রবলেম গুলো পিকচার আমি হচ্ছে, কি বাঁকিয়ে সমস্যা মেরে আছে দোষ এরকম। দেখাচ্ছি। বললাম কি পিকচার আমি বাঁকিয়ে মেরে দোষ, হ্যাঁ, 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 ঠিক আছে? এই যে আপনাকে হ্যাঁ, বললেন বলে আমি দেখিয়ে দিই, খেলা এখনো শেষ হয়নি, ঠিক আছে? এই যে এটা একটু আগে বললাম, এই যে এই পিকচারটা দেখলেন, হ্যাঁ, এইবার দেখুন প্রত্যেকটা জোনের ইন্ডিভিজুয়াল কি কি প্রবলেম আসবে। এটা তো দেখা উপরের দেখালাম টেলার, সিনেমা, সিনেমায় নায়ক নায়িকা কে, এবার নায়ক নায়িকা দেখুন প্রত্যেকটা, দেখুন নর্থ সাইডে একটা বলে দিচ্ছি, নর্থ সাইডে প্রবলেম থাকলে কি হবে, মানি অ্যান্ড অপরচুনিটি, নিউ অপরচুনিটি আসবে না, নিউ কাস্টমার আসবে না, অ্যাবান্ডেন্স অফ মানি আসবে না, পাওয়ার অফ কনফিডেন্স আসবে না, ওয়ার্ক ইনটু দ্য মানি, যতই কাজ করবেন সেটা মানিতে কনভার্ট হবে না, হাই পেইড জব পাবেন না, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো সব আসবে, হ্যাঁ, সব আসবে। এটা তো যেটা আজকে দিলাম ট্রেলার দিলাম, ট্রেলার দেখেই তো আপনি আপনি কাঁপতে আরম্ভ করেছেন। সিনেমা দেখলে তো মানে ফ্ল্যাট হয়ে যাবেন, তাই তো সিয়ান? ঠিক সিয়ান ঠিক তাই ঠিক, ঠিক বললাম তো? একদম আজ আমি একদম ট্রেলার দেখেছি, একদম ট্রেলার দেখেই একদম একদম। ট্রেলার দেখেই এতটা আনন্দিত। এটাই, ওয়েট করুন, কালকে সব পাবেন, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আজকে মতন এখানে কিন্তু শেষ স্যার করছি। একটা কোশ্চেন ছিল, জিজ্ঞাসা করতে বলো পারি স্যার? বলো। স্যার এই মানে আপনি যে ফ্রিতে মানে বাস্তু শেখাচ্ছেন এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল, কিন্তু মানে আমরা কি 7 দিনে শিখতে পারবো স্যার? মানে এত কম সময়, সেটা জিজ্ঞাসা করতাম স্যার। 7 দিন পর তোমাকে একটা প্ল্যান দেবো, তুমি বলে দেবে যে কোনটা কি প্রবলেম আছে। কি বললাম? আফটার 4 নম্বর যে ক্লাসের পর তোমাকেই আমার কিছু ক্লায়েন্টের প্ল্যান সামনে ফেলে দেবো। তুমি বলো স্যার এই বাড়িটার এই প্রবলেম, স্যার এই বাড়িটার এই প্রবলেম, স্যার এই বাড়ির মানুষগুলোর এই হবে, স্যার এই বাড়ির মানুষগুলোর এই প্রবলেম হবে, ঠিক আছে? এটা চ্যালেঞ্জ রইল, ঠিক আছে? কি মনে হচ্ছে ঠিক এবার? আছে স্যার, এবার কি মনে হচ্ছে? 7 দিন তো অনেক দূর, ভালো লাগছে স্যার। 7 দিন তো অনেক দূর, 4 দিনের মাথায় এটা বলবে, আফটার 4 নম্বর ক্লাসের পরই বলবে, ঠিক আছে? শোনো মেন জিনিস যেটা, সেটার জিনিসটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এটার বাইরে আর কিচ্ছু নেই। একটা পুঁথির মধ্যে এতগুলো বই থাকে, এতগুলো লেখা থাকে, সেখান থেকে যেগুলো যেগুলো সাজেস্টিভ সেইগুলো নিয়েই এইটা বানানো হয়েছে, এবং এটার পরে আর কিছু নেই বাস্তু, এবং এইটাই তোমাদেরকে আগে
আগামী দিনে পথ চলতে সাহায্য করবে। এবং আমার এই গ্রুপটা লাইফ টাইম থাকবে। যখনই কোনো সমস্যায় পড়বে, যখনও কোনো কেস ট্যাকেল করতে গিয়ে প্রবলেম ফেস করবে, এনি টাইম কল করবে, এনি টাইম হোয়াটসঅ্যাপ করবে, আমি সবসময় রিপ্লাই করব। এবং সেটা নিশ্চয়ই শেখরদা বুঝেছেন। ঠিক আছে। হ্যাঁ, আমি এক্ষুনি এই কথাটা এক্ষুনি বলছিলাম, এটাই বলছিলাম যে কালকে আপনি বিষয়গুলো একটু বলেছেন যে যে আমার এই ব্যাপারটা, কেরিয়ারের ব্যাপারটা, তারপর মানে আমার ম্যানেজের বিষয়টা নিয়ে বলছিলেন আর কি। আমি খুব ভয়, মানে আমি কথা কথা বলি স্যার, আমি কজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল আপনার সারা লাইফই আপনার প্রবলেম, ওই ভয় দেখাবে তো। আপনার আপনাকে ম্যারেজ লাইফ ভয় না ভালো দেখালে হবে তো না। তারা ইনকাম করতে পারবে না দাদা। আপনাকে ভয় না দেখালে তারা ইনকাম করতে আচ্ছা, পারবে না। আর আমাদের এই প্রফেশনটা ভয় দেখানোর নয়, আচ্ছা, মানুষকে সাজেস্ট করা, মানুষকে গাইড করা। একটা ডাক্তারের কাছে যখন একটা ক্যান্সার পেশেন্ট না, যায় না, একটা ভালো ডাক্তার কি বলে বলুন হুম, তো? কি অসুবিধা, হুম, কিচ্ছু হয়নি, আপনি সুস্থ হয়ে যাবেন, কালকে থেকে হাঁটতে পারবেন, পরশুদিন থেকে আবার হুম, দৌড়াতে পারবেন। আর খারাপ ডাক্তারগুলো কি বলে বলুন তো? হুম, বাবা, পেশেন্টকে তো মেরে নিয়ে এসছেন আপনারা, পেশেন্ট তো শেষ, সেটাই। কি করেছেন? এখনই অ্যাডমিট করুন, 2 লাখ টাকা জমা করুন, কালকেই অপারেশন করতে হবে। ওখানেই পেশেন্ট অর্ধেক মরে গেল। ঠিক, ঠিক। তাই কি না? না, আপনি যাক, আমি মানে যেহেতু আমি আপনার কাছে অত মানে পরিবর্তন মানে উল্টো, মানে উল্টো কথাই শুনলাম যে সবাই আমাকে বলেছে আপনার লাইফে আপনার ইয়ে চার যে কুষ্টি দেখে বললো আপনার আহ কোনোদিন ভালো হবে না, আপনার সমস্যা থেকেই যাবে। সমস্যা আপনি বলবেন, এমন, বলবেন সমস্যা কার লাইফে নেই? স্বয়ং নরেন্দ্র মোদীর লাইফেও সমস্যা আছে, মমতা হ্যাঁ, ব্যানার্জির লাইফেও সমস্যা আছে, বিল ক্লিন্টনের লাইফেও সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা ছাড়া মানুষ হয় না। আর মানুষ হ্যাঁ, হয়েছে বলেই তো সমস্যাগুলো সমাধান করতে পারবো, সমস্যাগুলোকে হ্যাঁ, ওভারকাম করতে পারবো। এর নামই হ্যাঁ, তো হ্যাঁ, জীবন। জীবন মানে হ্যাঁ, জি বাংলা, জীবন মানে যুদ্ধ। তাহলে হ্যাঁ, ঠিক, মানে আর মানে অ্যাকচুয়ালি আমি আপনার তার কথা রিপিট করছি, আপনি কালকে সত্যি কথাটা বললেন তো যে সেকেন্ড লাইফ ম্যারেজ আমার ভালো থাকবে, ভালো হবে, কোনো অসুবিধা নেই, হবে না। একদম, আমি বললাম তো এগিয়ে চলুন আপনি। আর খুব তাড়াতাড়ি নেমন্তন্ন খাবো আমরা সবাই মিলে একসাথে, এই একদম, আশাবাদী। একদম, একদম, এটা অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। এটা তো কোনো ভুল নেই, আমি তো অবশ্যই ইনভাইট করবোই, কোনো কথা হবে না। তাহলে রবিবার দিন ক্লাসে দেখা হচ্ছে, কালকে তো আমি অফি রাখলাম, কালকে কোর্সকালি আছে, ভালো কথা মনে করালেন আমাকেও। ঠিক আছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, চলুন, টাটা। ঠিক আছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, স্যার একটা সিচুয়েশন ছিল, আমি বলবো হ্যাঁ স্যার? বলুন বলুন। স্যার মানে আমরা হলো মানে এই জানুয়ারি মান্থ থেকে মানে আমরা 3 বন্ধু মিলে একটা কোচিং সেন্টার শুরু করেছি আর কি। আচ্ছা। তা তা এটা স্টার্ট হয়েছে, দেন স্টুডেন্টও হচ্ছে স্যার। কিসের? তা মানে মানে বেঙ্গলি মিডিয়াম আর কি, মানে 5 to 12 কোচিং সেন্টার আর কি। আচ্ছা। হ্যাঁ, তা মানে স্টুডেন্টও হচ্ছে। তো এবার সিচুয়েশনটা হলো যে মানে এটা আমরা কিছুদিন আগে ফিল করতে পেরেছি, মানে আমার যে পার্টনার আর কি, সে কাজ করতে করতে, মানে কাজ বলতে মানে জিনিস, মানে যেহেতু বাইরে একটু পুরনো বলতে পারেন, হুম। তা ওখানে নোংরা পরিষ্কার করতে করতে সে একটা মানে ফিল করেছে যে মানে তাকে কেউ দেখছে বা তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তা সে ব্যাপারটাকে ইগনোর করে গেছে বা আমাকে জানায়নি। আচ্ছা। দেন আমি কালকে মানে আমি যখন মানে রুমটা লক করে মানে আমার বাড়ির দিকে আসি আর কি, তা আমি মানে পর্দাটা দেব, মানে আমি মানে কোচিং এর পর্দাটা দেবো আর কি, মানে দেওয়ার পরে পরে মানে যে লাইটটা নিভিয়েছি আর কি আমি, তো লাইটটা নিভানোর পরেই মানে আমি ফিল করতে পারছি মানে আমার দিকে তাকিয়ে কেউ হাসছে, মানে আর মানে আমাকে সিঁড়ির থেকে, মানে অ্যাকচুয়ালি দোতলাই কোচিংটা, তা সিঁড়ির থেকে তো ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। তা আমি এটা আমার পার্টনারের সাথে ডিসকাস করি স্যার। আসছে এবং সিঁড়ি থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা এটা করছে, কি হ্যাঁ। এবার পুরনো বাড়ি? বাড়িটা কি পুরনো বাড়ি ওদের? হ্যাঁ, 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 ওদের পুরনো বাড়ি। এবার আমি হিস্ট্রিটা বলি স্যার। তা মানে অ্যাকচুয়ালি এখন হলো মানে আমরা হলাম ভাড়াটে, আমরা দোতলায় থাকি, থাকি না অ্যাকচুয়ালি মানে কোচিং আর কি। আর ফার্স্ট ফ্লোরে থাকে হলো ওর মানে
তুমি আফটার ক্লাস আমাকে কল করো, হ্যাঁ তুমি আফটার ক্লাস আমাকে কল করো, আমি তোমাকে কিছু জিনিস দিয়ে দেবো। হ্যালো, তুমি আফটার ক্লাস আমাকে কল করো, আমি তোমাকে কিছু জিনিস দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমার নাম্বারটা জানো তো?